ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ২৪। ঘরের ভেতর আলো নেভানো, শুধু আয়না ঘরের কোনায় থাকা সে একটিমাত্র আয়না যেটা আজ রাতে অনেক কিছু দেখে ফেলেছে। মেঝেতে দুটো শরীর নগ্ন, একটা শরীর নিথর আর একটা শরীর তাতে জড়িয়ে আছে ঘুমিয়ে শান্ত গভীর নিদ্রায়। ওয়াসফান অর্ষার বুকের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। তার নিঃশ্বাস এখন ভারী নয়, শান্ত। সেই পুরুষটি যে কিছু ঘন্টা আগেও ছিল উন্মত্ত, এখন যেন শিশুর মতো শান্ত হয়ে গেছে। কিন্তু অর্ষা, সে নিঃশব্দ নিথর, তার চোখ বন্ধ, ঠোঁট ফাঁকা, শরীর নিস্তেজ। আসলে রাতের একটা মুহূর্তে যখন ওয়াসফা নিজেকে হারিয়ে ফেলেছিল তার ভালোবাসায়, তার উন্মাদ আবেগে, তখন অর্ষা ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছিল। সে আর সইতে পারছিল না, না ভালোবাসার ছোঁয়া, না ক্লান্তির ভার। একসময় নিঃশব্দে নিস্তব্ধ হয়ে গিয়েছিল সে, অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু ওয়াসফান সেটা বুঝতেই পারেনি। সে মগ্ন ছিল, নিমজ্জিত ছিল তার স্ত্রীর প্রতিটি প্রতিক্রিয়ায়, তার গন্ধে, তার ত্বকে, ততটাই তীব্রভাবে যেভাবে এক পিপাসার্ত পথিক জলের খোঁজে বালু চুষে নেয়। ১২ ঘন্টা, এমনকি সময় যেন থেমে গিয়েছিল তাদের চারপাশে। আর যখন ওয়াসফান থামলো তখন ভোর গড়িয়ে দুপুর। এরপর সে সেভাবে ঘুমিয়ে গিয়েছিল। এরপর তার ধীরে ধীরে চোখ খোলে। ঘুম ভেঙে সে লক্ষ্য করল অশ্ব নিস্পন্দ। তার কপালে হাত রাখতেই এক ঝটকায় উঠল বাস্তবতা। লিটল মনস্টার। তার গলায় চাপা ভয়, তীব্র আবেগে ভরা কণ্ঠে সে অর্ষার নাম ধরে ডেকে উঠল। চোখের কোণ দিয়ে সেই পুরুষেরও এই প্রথম ভয় ধরা পড়ল, যার নাম ওয়াসফান, যে নিজেকে ঈশ্বর মনে করে অথচ এই মুহূর্তে অসহায়। ১২ ঘন্টা, একটানা, এক নিঃশ্বাসে, এক উন্মাদনায় ওয়াসফান যেন নিজেকে হারিয়ে ফেলেছিল অর্ষার ভেতরে। সে বুঝতেই পারেনি কখন সময় গলে গেছে আর কখন তার লিটল মনস্টার নিস্তব্ধ হয়ে গিয়েছে একেবারে। আলো নিভে থাকা আয়নার ঘরে যখন ওয়াসফানের নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হতে থাকে, তখন সে ঘুমিয়ে পড়েছিল ঠান্ডা নিথর নিস্পন্দন দেহের ওপর। আর উঠে এটা দেখতে পায় সে, সে ধীরে ধীরে ঝুঁকে পড়ল অর্ষার ওপর। চোখের পাতা তুলতে চাইল, সাড়া নেই। ঠোঁটে ডাক এলো, ধীরে, জোরে, তারপর প্রায় কাছাকাছি কণ্ঠে, লিটল মনস্টার, কি হয়েছে তোমার, ওঠো। তার কণ্ঠে সেই বুনো পুরুষটার কোনো অস্তিত্ব নেই আর, শুধু ভয় আছে, অপরাধবোধ আছে, আর আছে তার জীবনের সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলার আতঙ্ক। সে অর্ষার বুকের কাছে কান রাখে, হৃদস্পন্দন ধীরে কিন্তু আছে। সে হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু স্বস্তি আসে না। এক মুহূর্ত দেরি না করে নিজের পাজামা পরে, এরপর নিজের লম্বা পোশাক দিয়ে অর্ষার শরীর পুরোটা ঢেকে দেয়। ওয়াসফান অর্ষাকে কোলে তুলে নেয়, ভালোবাসা নয়, অধিকার বোধে নয়, এই প্রথম, শুধুমাত্র তীব্র ভয়ের ঘামে ভেজে এক পুরুষের তাড়নায়। সে ধীরে ধীরে হাঁটে করিডর পেরিয়ে নিজের রুমে। মাথায় অর্ষার চুল পড়ছে, শরীরটা হালকা অথচ ভারী। প্রতিটা পা ফেলতে ফেলতে সে মনে মনে নিজেকেই ধিক্কার দেয়। আমি কি ওকে ভেঙে ফেলেছি? আমি কি সীমা ছাড়িয়ে গিয়েছি? রুমে ঢুকেই সে বিছানায় অর্ষাকে শুইয়ে দেয়, তার কপালে ঠোঁট ছুঁয়ে রাখে কয়েক সেকেন্ড। এরপর ধীরে ধীরে বলে, প্লিজ চোখ খোলো লিটল মনস্টার, আর কখনো তোমাকে এভাবে কষ্ট দেব না আমি, কসম। ওয়াসমান এক মুহূর্ত সময় নষ্ট করল না। অর্ষার নিথর শরীরটা আবার কোলে তুলে নিয়ে সোজা নিয়ে গেল রাজপ্রাসাদের স্নানঘরে। গরম জল ছাড়লো নিজের হাতে, ধীরে ধীরে গায়ে জল ঢালতে শুরু করলো। আর একটু তাড়া নেই, সে যেন ধুয়ে ফেলতে চাইছে সব ব্যথা, সব ক্লান্তি, সব অশ্রু, যা হয়তো অর্ষা মুখে বলেনি কিন্তু শরীর বলে দিয়েছে। তারপর খুব যন্ত্রে নিজের হাতে পরিয়ে দিল একটা বড় ঢিলেঢালা টি শার্ট আর একটা সাদা প্লাজো। সবশেষে একটা পাতলা কোমল কম্বল জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল অর্ষাকে। তবু চোখ মেলে না অর্ষা, তবু ঠোঁটে নেই কোনো সাড়া। ওয়াসফান মাথার কাছে বসে পড়ে, এক হাত দিয়ে অর্ষার চুল ছড়িয়ে কপালে চুমু খায়। তার চোখ এখন আর আগুনে জ্বলছে না, বরং দুটো নদীর মতো, যেখানে কিছু শব্দ আটকে আছে, যেগুলো সে বলতে জানে না। অবশেষে সে উঠে দাঁড়ায়, একটা জিনিবাহিত জাদুর ঘূর্ণিতে খবর পাঠিয়ে দেয় রাজবৈদ্যকে, অর্ষা ঠিক নেই, ওকে দরকার তোমার এখনই। তারপর ধীরে পেছনে তাকিয়ে দেখে ঘুমন্ত অর্ষা, আর তার নিজের ভেতরের একরাশ নীরব অস্থিরতা। রাজপ্রাসাদে দরজা খুলতেই ঢুকলেন রাজবৈদ্য, সাদা দাড়ি, গম্ভীর মুখ, হাতে প্রাচীন কাঠের বাক্স। ওয়াসফান কোনো কথা না বলে তাকে সরাসরি অর্ষার কাছে নিয়ে গেল। বিছানায় অর্ষা এখনো নিথর, কপালে হালকা ঘাম, ঠোঁট ফ্যাকাশে। রাজবৈদ্য তার হাত ধরে চোখ বন্ধ করলেন, ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে যেন শরীরের ভেতরে স্রোত পড়তে লাগলেন। কিছুক্ষণ পর তিনি ওয়াসফানের দিকে তাকালেন। দৃষ্টি ছিল সরল, কিন্তু তাতে তিরস্কারের এক হালকা রেশও ছিল। বাদশা, তেমন ভয় নেই, তবে, তার কণ্ঠে এক ধরনের সতর্কতা,
উনি মানুষ কন্যা, মানুষের শরীর এত দীর্ঘ সময়ের মিলন সহ্য করার জন্য তৈরি নয়। আপনি জিন, আপনার শক্তি, সহনশক্তি মানুষের তুলনায় বহুগুণ বেশি। আপনি যেটা টানা পড়েছেন সেটা রানীর জন্য প্রায় মারাত্মক ছিল। ওয়াসফা নীরবে দাঁড়িয়ে থাকে, চোখে অনুশোচনা কিন্তু মুখে কোনো শব্দ নেই। রাজবৈদ্য তার দিকে আরো এক পা এগিয়ে এসে হালকা হাসলেন। বাকিটা আপনি বুঝদার, বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। এরপর তিনি অর্ষার কপালে হাত রেখে একটি ছোট শিশি খুললেন। তার ভেতরে ছিল গাঢ় নীল রঙের ওষুধ, যা অতি বিরল ভেষজ থেকে তৈরি। তিনি তা ধীরে ধীরে অর্ষা ঠোঁটে ঢেলে দিলেন। আমি রানী সাহেবাকে ওষুধ দিয়ে দিয়েছি, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে একদিন। এই কথা বলে রাজবৈদ্য বাক্স বন্ধ করলেন। একবার ওয়াচম্যানের দিকে তাকিয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে বেরিয়ে গেলেন। ঘরে এখন শুধু নিঃশ্বাসের মৃদু শব্দ। ওয়াচম্যান একা দাঁড়িয়ে তার বুকের ভেতরে ঢেউ খেলে যাচ্ছে, যা ক্ষমার প্রার্থনার মতো, কিন্তু সে এখনো মুখে আনেনি। রাজবৈদ্য চলে যাওয়ার পর ঘরে আবার নীরবতা নেমে এলো। শুধু অর্ষার ধীর নিঃশ্বাসের শব্দ আর মশারির ভেতরে বাতাসের হালকা দোলা। ওয়াচম্যান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তার ভেতরে যেন যুদ্ধ চলছে। তার চোখ একবার অর্ষার মুখে, একবার নিজের হাতে। শেষমেশ ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। সে ঝুঁকে পড়ল অর্ষার ঠোঁটের দিকে, খুব নরম নিঃশব্দে এক চুমু দিল, যেন ক্ষমা চাইছে, যেন বলতে চাইছে আমি আছি। এরপর ধীরে কম্বলের ভেতর ঢুকে পড়ল, অর্ষার পাশে শুয়ে তার গা ঘেঁষে নিজের হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল, ঠিক যেভাবে ঝড় শেষে কেউ নিজের হারিয়ে যাওয়া জিনিসকে আঁকড়ে ধরে রাখে। এক সময় হাত বাড়িয়ে আলতো করে অর্ষার টি শার্টের ভেতরে ঢুকে গেল, শুধু বুকের ওপর মাথা রাখলো। সেই বুকের ধীর স্পন্দন শুনে তার চোখ ধীরে ভিজে উঠল। এখনো বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। নিম্ন স্বরে প্রায় ফিসফিস করে বলল, সরি লাড্ডু, এরপর থেকে খেয়াল রাখবো সবটা। তার কণ্ঠে আর সেই বাদশার অহংকার নেই, শুধু আছে এক প্রেমিকের ভয় আর প্রতিশ্রুতি। জায়ন নিজের প্রাসাদের এক অন্ধকার কক্ষে একা বসে আছে, চারপাশে শুধু নীরবতা। আর সেই নীরবতার গভীরে ডুবে যাচ্ছে তার মন, যেন এই অন্ধকার ঘরটাই গিলে নিচ্ছে তার সব রাগ, দুঃখ আর অভিমান। কিছুক্ষণ আগে এলিনার সাথে কথা বলার মুহূর্তগুলো বারবার ভেসে উঠছে তার চোখে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল এলিনাকে সামলে রাখতে, যাতে সে নিজের অতীতের ভারে ভেঙে না পড়ে। কিন্তু হঠাৎই এলিনা বিরক্ত হয়ে কণ্ঠে অস্থিরতার ঝড় বইয়ে চিৎকার করে বলে ওঠে, জাইম, তুই চলে যা এখান থেকে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমি একা থাকতে চাই, প্লিজ। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল জাইমের বুকে, তবু সে নিজেকে সামলে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে যেতে বলছিস, আমি যাচ্ছি। কিছুক্ষণ একা থাক, কিন্তু আবার কোনো পাগলামি করে বসিস না, তাহলে কিন্তু তোকে খুব বকবো। ঠিক মতো খেয়ে নিস, নিজের খেয়াল রাখিস, এভাবে নিজেকে ভেঙে পড়তে দিস না। এই কথা বলেই সে ধীরে ধীরে রাজ্য ছেড়ে চলে গেল নিজের রাজ্যে। পিছনে এলিনা দরজা বন্ধ করে নিজেকে এক নিঃসঙ্গ কারাগারে আবদ্ধ করল। রাজ্যে ফিরে এসে জাইমু নিজেকে এক অন্ধকার ঘরে বন্দি করে দিল। ধীরে ধীরে চোখ খুলল সে, চোখে অশ্রুর বন্যা, মাথা যেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে। বুকের ভেতর কেমন দম বন্ধ হয়ে আসছে। কখনো দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে, কখনো ঠান্ডা দেওয়ালে নিজের মাথা আঘাত করছে সে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলার শব্দ আটকে যাচ্ছে। শুধু বুকের ভারে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ সে নিজের হাত শক্ত করে কামড়ে ধরল, এতটাই জোরে যে চামড়া ছিঁড়ে মাংস উঠে এলো, আর গাঢ় রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসার এই বিষাক্ত ছোবল ধীরে ধীরে নীল বিষে বিষাক্ত করে দিচ্ছে তার দেহ ও মনকে। সে জানে না কতক্ষণ আর এই যন্ত্রণা সইতে পারবে। একদিন পর সকালের আলো পর্দা ভেদ করে ধীরে ধীরে ঘরে ঢুকছে। অর্ষার চোখের পাতা কেঁপে উঠল, তারপর ধীরে খুলে গেল। প্রথমে চোখে পড়ল পাশেই বসে আছে ওয়াসফান, হেলান দিয়ে চোখ বন্ধ। ঘুম যেন তাকে স্পর্শ করলেও পুরোপুরি গ্রাস করেনি। তার মুখের ক্লান্ত রেখাগুলো স্পষ্ট বলছে সে হয়তো টানা একদিন জেগেই থেকেছে। অর্ষার শ্বাস প্রশ্বাস গুনেছে আর নিঃশব্দে প্রার্থনা করেছে। অর্ষার ঠোঁটে হালকা মুচকি হাসি ফুটে উঠল, নরম স্বরে বলল, এভাবে ঘুমাচ্ছেন কেন? সোজা হয়ে শুয়ে ঘুমান, ঘাড়ে ব্যথা করবে। ওয়াসফানের চোখ হঠাৎ খুলে গেল, যেন কারো প্রিয়তম ডাক তাকে ঘুমের গভীরে অন্ধকার থেকে টেনে তুলেছে। সে এক মুহূর্ত তাকিয়ে রইল, অবিশ্বাস আর স্বস্তির মিশেলে। তারপর আর নিজেকে সামলাতে পারল না, ঝুঁকে পড়ল, অর্ষাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট, কপাল, গাল, পুরো মুখ জুড়ে চুমুতে ভরিয়ে দিল। তুমি কখন উঠলে? আমাকে জাগাওনি কেন? তার কণ্ঠে রাগ নেই, আছে অস্থির ভালোবাসা। পুরো একদিন ধরে তুমি জ্ঞান হারিয়েছিলে। অর্ষা শুধু তাকিয়ে রইল তার দিকে।
চোখে এক অদ্ভুত নীরবতা, যেখানে অভিমান, ভালোবাসা আর কৃতজ্ঞতা একসাথে কথা বলছে। বিকেলের আকাশটা যেন সোনালি আঁচে রাঙানো, জানালার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো ঘরে ঢুকে পড়ছে, মেঝেতে ছড়িয়ে দিচ্ছে উষ্ণ সোনালি রঙের ছায়া। হালকা বাতাসে পর্দা দুলছে, আর দূরে কোথাও পাখির ডাকে নীরবতা ভাঙছে। ইসাবেলা বিছানার কোণে বসে হাতের আঙুলে চুলের গোছা পাকিয়ে মিষ্টি হেসে অর্ষার দিকে তাকালো। ভাবি, জানো, আমি তোমাদের দুনিয়া সম্পর্কে অনেকের কাছ থেকে শুনেছি। অর্ষা একটু অবাক হয়ে হাসলো। কি শুনেছো আমাদের দুনিয়া সম্পর্কে? ইসাবেলা জানালার বাইরে একবার তাকিয়ে যেন কল্পনার ভেতর হারিয়ে গেল। তারপর ধীরে বলল, শুনেছি সেখানকার দেশীয় কালচার, ঐতিহ্য আর সেই মনোহর পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে তোলার মতো। আমি কখনো যাইনি, না নিজের চোখে দেখেছি, কিন্তু যতটুকু শুনেছি তাতেই বুঝতে পারি যে দুনিয়াটা কতটা সুন্দর। এক মুহূর্ত থেমে ইসাবেলা চোখ মেলে অর্ষার দিকে তাকালো। আর দেখো, তোমার সাথে বন্ধুত্ব হয়ে আমি এখন বুঝে গিয়েছি সেখানকার মানুষের মনও কতটা আন্তরিক। অর্ষা নীরবে হাসলো। জানালার বাইরে সোনালি আলো যেন তাদের কথায় মিশে ঘরটিকে আরো উষ্ণ করে তুলল। অর্ষা ধীরে বলল, তা ঠিক বলেছ। সত্যি এখন আমারও আমার দেশের কথা মনে পড়ছে। ইসাবেলা উজ্জ্বল চোখে ঝুঁকে এলো, যেন গোপন কিছু বলতে যাচ্ছে। জানো ভাবি, আমার না তোমাদের দুনিয়ায় যাওয়ার ইচ্ছে বহুদিনের, কিন্তু দা ভাই আমাকে কিছুতেই অনুমতি দেয় না। আচ্ছা, দা ভাই তো তোমার সব কথা শোনে, তাই না? তুমি বললেই তো সে রাজি হয়ে যাবে। প্লিজ ভাবি, তুমি না একটু দা ভাইকে বোঝাও যেন সে আমাকে তোমাদের দুনিয়ায় যেতে দেয়। অর্ষা মাথা নেড়ে হেসে বলল, না বাবা, আমি ওই গোমরা মুখটাকে কিছু বলতে পারবো না। তার রাগ তো তুমি জানোই, কিছু বলার আগে আগুনের মতো জ্বলে ওঠে। ইসাবেলা ঠোঁট ফুলে মিষ্টি অভিমানী ভঙ্গিতে বলল, প্লিজ 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 ভাবি, আর না করো না। আমি জানি দা ভাই তোমার কথাই শুনবে, সে তো তোমার সাথে রাগ দেখায় না। অর্ষা ভ্রু তুলে হালকা হেসে উত্তর দিল, কে রাগ দেখায় না? ভালোবাসার সময় ভালোবাসে ঠিকই, কিন্তু যখন রেগে যায় তখন তার হাতের শক্ত মার থেকে আমিও রেহাই পাই না। ইসাবেলা একটু চুপ করে অর্ষার মুখের দিকে তাকালো, যেন কিছু বুঝতে চাইছে। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে মন খারাপের ভঙ্গিতে বসে রইল। জানালার বাইরে রোদ তখন ফিকে হয়ে আসছে, আর ঘরের ভেতরটা হঠাৎ যেন নীরব হয়ে গেল। অর্ষা এবার ইসাবেলাকে চুপ করে থাকতে দেখে বলে, কি হয়েছে আমার বান্ধবী, মন খারাপ? আমার সাথে রাগ করেছো নাকি? ইসাবেলা কিছু বলল না, চুপ করে বসে থাকলো। অর্ষা মুচকি হেসে কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে বলল, আমি তো ভাবছিলাম তোমার বিষয় নিয়ে তোমার দাভাইয়ের সাথে কথা বলবো, যাতে সে তোমাকে আমাদের দুনিয়ায় যেতে দেয়। কিন্তু এখন তো দেখছি তুমি আমার সাথে রাগ করে বসে আছো, তাহলে আর তোমার দাভাইয়ের সাথে কথা বলাটা হবে না। ইসাবেলা হঠাৎ মুখ তুলে অবাক চোখে জিজ্ঞেস করলো, ভাবি, তুমি সত্যিই বলছিলে দা ভাইয়ের সাথে আমার সাথে জন্য কথা বলবে? অর্ষা কোমল কণ্ঠে বলল, সত্যি। আমার বান্ধবী আমার কাছে একটা আবদার করেছে, আর আমি সেটা রাখবো না? এটা কি কখনো হয়? শুনে ইসাবেলা খুশিতে অর্ষাকে জড়িয়ে ধরল। অর্ষা এসে মাথা নাড়িয়ে বলল, এত খুশি হয়ে লাভ নেই, আগে তোমার দা ভাই মানুক, তারপর খুশি হও। আমি চেষ্টা করব ঠিকই, কিন্তু সে মানবে কি না সেটা আলাদা ব্যাপার। ইসাবেলা তাড়াতাড়ি বলল, তুমি আগে চেষ্টা তো করো ভাবি, তুমি চেষ্টা করলে না মেনে যাবে কোথায়? অর্ষা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ওকে, তাহলে চেষ্টা করে দেখি। ইসাবেলা উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাবি। দুজনের হাসি মাখা মুখে বিকেলের সোনালি আরও গড়িয়ে পড়ছিল। এমনই হাসি আড্ডা, খুনসুটি আর উষ্ণতায় বিকেলটা কেটে গেল। রাতের নীরবতা ভেদ করে মৃদু প্রদীপের আলোয় রাজকক্ষ আলোকিত। ওয়াসফান মাথা নিচু করে বসে আছে, টেবিল ভর্তি রাজসভার কাগজপত্র, সিলমোহর আর জরুরি চিঠি। তার ভ্রু কুঁচকে আছে, চোখ এক মুহূর্তের জন্য উঠছে না কাগজ থেকে। দেখেই বোঝা যায় এটা রাজ্যের কোনো জরুরি বিষয়, যা বাদশাহের মন পুরোপুরি গ্রাস করে রেখেছে। তার ঠিক কয়েক কদম দূরে অর্ষা ধীরে ধীরে পায়চারি করছে। তার চোখে একরাশ দ্বিধা, মনে অনেক কথা, কিন্তু কিভাবে বলবে ঠিক বুঝতে পারছে না। কখনো তার পা থামে, কখনো আবার সামনে পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু ওয়াসফানের দৃষ্টি একবারও ওঠে না তার দিকে। সে যেন রাজ্যের সিংহাসনের ভারে ডুবে গেছে পুরোপুরি। অর্ষা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তার বুকের ভেতরে জমে ওঠে এক দীর্ঘশ্বাস। এরপর ধীরে ধীরে পা টিপে টিপে অর্ষা গিয়ে ওয়াসফানের পাশে বসলো। ওয়াসফান এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। অর্ষা তাকে একটি ছোট্ট হাসি দিল, যেন চোখের ভাষায় বলছে, আমি আছি। ওয়াসফানও মুচকি হাসলো, তবে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে আবার কাগজের জগতে ডুবে গেল।
অর্ষা গভীর নিঃশ্বাস নিল। দ্বিধার সাহসের মধ্যে যেন এক অদৃশ্য লড়াই চলছে। ধীরে ধীরে তার আঙুল এগিয়ে এলো, ওয়াসফানের মাঝের পোশাকের এক কোণা আলতো করে টেনে ধরলো, একটু চাপ দিল, যেন নিঃশব্দে বলছে, শোনো আমাকে। ওয়াসফান থেমে গেল, ধীরে মুখ তুলে অর্ষার দিকে তাকালো। সেই দৃষ্টি যেন সরাসরি তার মনের ভেতর ঢুকে যাচ্ছিল। একটা হালকা বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বলো, কি বলতে চাও? কি ভেবেছ আমি বুঝিনি? হুম। এতক্ষণ ধরে শুধু কিছু বলার জন্য এভাবে পায়চারি করছো? বলো কি চাই? তার কণ্ঠে ছিল রাজকীয় ধীরতা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত নরমতা, যেন উত্তর শোনার আগেই সব জানে। অর্ষা একটু থমকে থেকে ধীরে ধীরে বলল, আপনি না আমায় বলেছিলেন বিয়ের পর নিয়ে যাবেন মা বাবার সাথে দেখা করাতে? ওয়াসফান অর্ষার চোখে চোখ রাখলো। তার ঠোঁটে ধীরে ধীরে ভেসে উঠল এক প্রশস্ত হাসি। সে হাত বাড়িয়ে অর্ষার গাল আলতো করে টেনে দিল, যেন তার এই ছোট্ট অভিমানটাকে মিষ্টি খেলায় রূপ দিল। কথা দিয়েছি তাই নিয়ে যাবই, তবে এখন আমার আর রাজ্যের কিছু জরুরি কাজ আছে, ওগুলো শেষ করতেই কিছুদিন লাগবে বেবি। সব ঠিক হইলে তখন নিয়ে যাব। বলেই সে অর্ষার কপালে এক উষ্ণ চুমুক এলো, যেন প্রতিশ্রুতিটা সিলমোহর দিয়ে দিল। কথাগুলো বলে ওয়াসমান আবার দৃষ্টি ফেরালো রাজকীয় কাগজপত্রে। কলমের খসখসে শব্দে ঘরের নীরবতা ভেঙে গেল, আর অর্ষা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ। মনে অদ্ভুত এক অপেক্ষার অনুভূতি জমে উঠল। ওয়াসমান তখনও নিজের কাজে ডুবে। অর্ষা ধীরে হাত বাড়িয়ে তার জামার এক কোণা ধরে টান দিল, আবার নিম্ন স্বরে বলল, শুনুন না, আমার কথা বলা তো এখনো শেষ হয়নি। ওয়াসমান মাথা তুলে তাকালো। বলো, এবার কি বলার আছে তোমার? অর্ষা ভেতরে ভেতরে কাঁপছে, সরাসরি বলার সাহস যেন গলায় আটকে গেছে। হঠাৎ না ভেবেই উত্তেজিত স্বরে বলে উঠল, আই লাভ ইউ। ওয়াসমান মৃদু হাসল, তার চোখে যেন বোঝার ঝিলিক। কি মতলব তোমার শুনি? এরকম মিষ্টি মিষ্টি কথার ফাঁকে আমাকে ফাঁসিয়ে যা বলার সরাসরি বলে ফেলো। অর্ষা একটু ইতস্তত করে। বলছি, কিন্তু তার আগে আপনি বলুন, কথাটা শুনে রাখবেন না আর আমাকে বকবেন না না? ওয়াসমান ঠোঁট বাঁকিয়ে, যদি কথাটা আমাকে রাগানোর মতো হয় তাহলে রাখবই, আর তোমার বকা খাওয়ার মতো হলে বকা তো খাবেই। অর্ষা এবার ভয়ে ভয়ে আসল কথাটা বলল, আমি শুনেছি ইসাবেলার নাকি মানব দুনিয়ায় ঘুরতে যাওয়ার অনেক শখ। ও কখনো যায়নি সেখানে, কিন্তু আপনি ওকে যেতে দেন না। প্লিজ, এবার অন্তত ওকে যেতে দিন। ওয়াসফান, আপনি না বলবেন না? ওয়াসফানের চোখ মুহূর্তে কঠিন হয়ে উঠল, কর্কশ স্বরে বলল, সেটা কোনোদিনও সম্ভব নয় লিটল মনস্টার। আমি জেনে বুঝে আমার বোনকে বিপদের মুখে দিতে পারবো না। আর হ্যাঁ, আমি তোকে বলিনি এই প্রাসাদের কারো বিষয়ে এত ভাবতে। তুই শুধু আমাকে নিয়ে ভাববি, তাহলেই চলবে। অর্ষা তবু থামল না। আপনি একটু বোঝার চেষ্টা করুন ওয়াসফান, প্লিজ। ও আর ছোট বাচ্চা নয় যে সবসময় আপনি আগলে রাখবেন। ও যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝে। আমার মনে হয় এবার ওকে একটু ফ্রিডম দেওয়া উচিত। অন্তত একবার একা যাক, নিজের জীবনের মজাটা উপভোগ করুক। এই সময়টা চলে গেলে তো আর পারবে না। ওয়াসমান তাকিয়ে রইল, চোখে রাগ, মনে অদ্ভুত এক দ্বিধা। ওয়াসমানের ভ্রু কুঁচকে গেল, রাগ যেন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। বিরক্তির সুরে বলে উঠল, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না লিটল মনস্টার। আমার বোন নিয়ে আমি কি করব কি করব না সেটা আমি খুব ভালো জানি। তুমি সেটা আমাকে বুঝতে দাও। তোমাকে কখনো ওর ব্যাপারে এত ভাবতে বলিনি। আর হ্যাঁ, আমি কিছুতেই আমার বোনকে ওই মানব দুনিয়ায় যেতে দেব না। আমি মানুষদের একটু বিশ্বাস করি না, ওদের খুব ভালো করেই চিনি। নিজেদের স্বার্থে তারা যে কারো সঙ্গে যা খুশি করতে পারে। সবটা জেনে শুনেও আমি এমন জায়গায় আমার বোনকে ছেড়ে দিতে পারবো না। আশা নরম স্বরে বলল, আমি বুঝছি আপনার দিকটা, কিন্তু আপনিও তো আমাকে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ওয়াসফানের গলায় এবার কঠিন হয়ে উঠল, লিটল মনস্টার, আমি আর এই বিষয়ে একটা কথাও বলতে চাই না। আমার মতামত স্পষ্ট, এ বিষয়ে আমাকে আর মাথা খেও না। কথা শেষ করেই রাগে মেগে নিজের সব কাজের কাগজপত্র হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ওয়াসফান। পেছনে রইল অর্ষার নিঃশব্দ দীর্ঘশ্বাস।